তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিং এবং আমি অনিমেষকর। শুরুতেই জানিয়ে দেব বার্তা কক্ষের সবশেষ। উৎপাদকের কাছ থেকে সরাসরি করোনার টিকা কিনবে সরকার। দেশে আরো ৩৮ জনের মৃত্যুতে মোট প্রাণহানি ৬,৭১৩। পিকে হালদারের গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও জানে না দুদক। ৯ ডিসেম্বরের মধ্যে অগ্রগতি জানানোর নির্দেশ হাইকোর্টের। একষট্টি পৌরসভা নির্বাচন ১৬ই জানুয়ারি। এই মাসের শেষ দিকে হতে পারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোট। বঙ্গবন্ধু টি-20 কাপে অবশেষে জয়ের মুখ দেখল বেক্সিমকো ঢাকা। বরিশালকে হারিয়ে ফিরল লড়াইয়ে। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। দেশে করোনায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ ২৫ এবং নারী ১৩ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ৬,৭১৩ জনের। ১১৮টি ল্যাবে ২৪ ঘন্টায় ১৫,৯৭২ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২,১৯৮ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.৭৬%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪,৬৯,৪২৩ জনে। সুস্থ হয়েছেন আরও ২,৫৬২ জন। এ নিয়ে মোট সুস্থ ৩,৮৫,৭৮৬ জন। মাস্ক ব্যবহার না করায় রাজধানীতে ৪৫ জনকে ১৯,২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসন, র্যাব ও উত্তর সিটি কর্পোরেশনের আলাদা অভিযানে এই জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বলছেন, করোনা সংক্রমণ রোধে জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহার নিশ্চিতে এই অভিযান। আপাতত জনপ্রতি ১০০ থেকে ৪০০ টাকা জরিমানা, অনাদায়ে ২ দিনের কারাদণ্ড দেয়া হলেও অবস্থার উন্নতি না হলে শাস্তি আরও বাড়বে। চলছে করোনার দ্বিতীয় ওয়েভ। পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। কিন্তু রাজধানীর গুলিস্তানের এ চিত্র দেখে বোঝার উপায় নেই। মাস্ক ছাড়াই বিভিন্ন গন্তব্যে ছুটছেন অনেকে। মাস্ক ছিল, ওই রিক্সা দিয়ে আসছিলাম তো, রিক্সা দিয়ে পুরো পড়ে গেছে। মাস্ক ছিলাম, মাস্ক ইউজ করি সবসময়। এটা আসলে অনেক সময় ভুল হয়ে থাকে, এটা ইচ্ছাকৃত না। তো আমি মনে করি আসলে দরকার, ইনশাআল্লাহ আমি এর সামনের দিকে এটা করব। মাস্কবিহীন ঘোরাফেরা বন্ধে যাত্রাবাড়িতে যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও র্যাব। এ সময় করোনা প্রতিরোধে মাস্ক পরার গুরুত্ব তুলে ধরা হয়। মনে নাই এই মাস্ক দিয়ে কি করুম, মরে যাইতেছি অভাবে। আমি তো ঘর থেকে বের হই না, আজকেই বের হইছি ভাইয়া। নানাভাবে সচেতনতা কার্যক্রমের পরও মাস্ক না পরায় এ সময় ২৫ জনকে ৫,৭০০ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন, টানা ১৫ দিনের অভিযানে মাস্ক ব্যবহার বেড়েছে। আপাতত ১০০ থেকে ৪০০ টাকা জরিমানা, অনাদায়ে ২ দিনের কারাদণ্ড দেয়া হচ্ছে। এই জরিমানা করার পরে মানুষের ভিতরে কনসাসনেস লেভেলটা বেড়েছে, আগে থেকে অনেক বেড়েছে। আমরা চাচ্ছি এটা কিন্তু 100% যেতে, অর্থাৎ সেটা ইনশিওর করতে গিয়ে যদি দেখি না মানুষ কিছু কিছু ক্ষেত্রে তারা অসচেতন হয়ে পড়ছে, তখন কিন্তু আমরা আইনের আরও কঠিন প্রয়োগের দিকে কিন্তু অগ্রসর হব। যাত্রাবাড়ি ছাড়াও রাজধানীর বেশ কিছু জায়গায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ এবং যারা স্বল্প শিক্ষিত, তাদের মধ্যে সচেতনতা কম। বিশেষ করে যারা রিক্সাওয়ালা বা যারা দিনমজুর, যেহেতু তারা স্বল্প আয়ের মানুষ, ন্যূনতম কিছু আমরা জরিমানা করছি সতর্কতা হিসেবে, এবং আমরা তাদেরকে বিনামূল্যে মাস্কও সরবরাহ করছি। এদিকে গুলশান বাড্ডা লিং রোডে মাস্ক ব্যবহার নিশ্চিতে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ২০ জনকে ১৩,৫০০ টাকা জরিমানা করা হয়। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাস্থ্যকর্মী ও দীর্ঘমেয়াদী চিকিৎসা সেবা প্রয়োজন এমন নাগরিকদের সবার আগে করোনার ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি। এছাড়া আগামী ১৫ ডিসেম্বর ফাইজার ও ২২ ডিসেম্বর মডার্নার ভ্যাকসিনের প্রথম চালান দেশটিতে সরবরাহ করা হবে বলে জানিয়েছে সিএনএন। এদিকে করোনায় মেক্সিকোতে ২৪ ঘন্টায় ৮২৫, পোল্যান্ডে ৬০৯, রাশিয়ায় ৫৮৯, ইরানে ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর আগে বুধবার বিশ্বে মারা গেছে প্রায় ১২,০০০ মানুষ। এদিন যুক্তরাষ্ট্রে আরও প্রাণ গেছে ২,৬০০-র বেশি মানুষের, যা দ্বিতীয় ধাপের সংক্রমণ শুরুর পর সর্বোচ্চ।
এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা প্রায় 2,77,000। নতুন রোগী শনাক্ত হয়েছে 1,82,000। ইতালিতে একদিনে মারা গেছে 785 জন। সব মিলিয়ে বিশ্বে করোনায় মারা গেছেন 14,89,000-এর বেশি মানুষ। নতুন 5.5 লাখ রোগী নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 6,43,00,000 ছাড়িয়েছে। উৎপাদকের কাছ থেকে সরাসরি করোনার ভ্যাকসিন কিনবে সরকার। সকালে এ নিয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মুস্তফা কামাল জানান, রাষ্ট্রীয় প্রয়োজনে সরাসরি ভ্যাকসিন কেনার প্রস্তাবটি স্বাস্থ্যসেবা বিভাগের। এর ফলে টেন্ডার আহ্বান ছাড়াই ভ্যাকসিন কিনতে পারবে সরকার। এজন্য অর্থ বরাদ্দ নিয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটিতে আলোচনা হবে। এদিকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আজকের সভায় ভারত থেকে 50,000 মেট্রিক টন চাল আমদানির প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। ক্রয় মূল্য ধরা হয়েছে $2,08,00,000। তিনি আরও জানান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের 4টি, বিদ্যুৎ বিভাগের 1টি, স্বাস্থ্য শিক্ষা ও পরিবহন কল্যাণ বিভাগের 1টি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের 1টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের 1টি এবং কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের 2টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে সভায়। পিপিআর এর মধ্যেই পিপিআর অনুসরণ করে পিপিআর এ যে কথাটা বলা আছে এটা ছিল অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটিতে। এটা কিনতে হবে সরাসরি পারচেজে। বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার বায়োএনটেকের করোনা ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিল যুক্তরাজ্য। আগামী সপ্তাহ থেকেই প্রয়োগ শুরু হবে দেশটিতে। এই টিকা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে 95% কার্যকর ও নিরাপদ বলে জানিয়েছে ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থা। করোনা মহামারী থেকে বাঁচতে টিকা তৈরিতে ব্যস্ত পুরো বিশ্ব। পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে রয়েছে কয়েকটি ভ্যাকসিন। এর মধ্যে সবচেয়ে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র ও জার্মানির ফাইজার ও বায়োএনটেকের টিকা। যুক্তরাজ্য তাদেরকে ব্যবহারের অনুমতি দিয়ে দিয়েছে। যদিও করোনা টিকা উদ্ভাবন করছে দেশটির অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ও সেটি এখনও ব্যবহারের অনুমতি পায়নি। ফাইজারের 4 কোটি ডোজ ভ্যাকসিন অর্ডার করেছে যুক্তরাজ্য। দেশটির প্রায় 2 কোটি মানুষ এই ভ্যাকসিন পাবে। শিগগিরই 1 কোটি ডোজ পৌঁছাবে বলে জানিয়েছেন উৎপাদকরা। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী জানান, আগে করোনার উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের উপর প্রয়োগ করা হবে এই ভ্যাকসিন। এটা একটা দারুণ খবর যে MHRA এই টিকার অনুমোদন দিয়েছে। আগামী সপ্তাহের শুরু থেকেই আমরা এই দেশের মানুষের ওপর এর প্রয়োগ শুরু করব। আমরা আগে থেকেই জানি এই টিকা কার্যকর। MHRA এটা নিশ্চিত করেছে এই টিকা নিরাপদ। এখনই আমরা এই ভ্যাকসিনটা পাচ্ছি, এটা খুবই ভালো খবর। এটি -70 ডিগ্রি সেন্টিগ্রেডে সংরক্ষণ করতে NHS সব ধরনের ব্যবস্থা ও প্রস্তুতি নিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে টিকার প্রয়োগ শুরু হলেও এখনও সতর্ক থাকতে হবে সবাইকে। করোনা সংক্রমণ ঠেকাতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। যুক্তরাষ্ট্রের বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার এবং জার্মানির জৈব প্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেক যৌথভাবে উদ্ভাবন করেছে এই ভ্যাকসিন। ফাইজার ছাড়াও আরেক মার্কিন কোম্পানি মডার্নার ভ্যাকসিন প্রায় 95% কার্যকর এবং রাশিয়ার স্পুতনিক 5 ভ্যাকসিনটিও 90% বেশি কার্যকর। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রোববার পিকে হালদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও এ বিষয়ে আদালতকে কিছু জানাতে পারেনি দুদক। এতে ক্ষুব্ধ হাইকোর্টের মন্তব্য, দুর্নীতিবাজ যত ক্ষমতাবানই হোক তাকে আইনের আওতায় আনা হবে, কোনো ছাড় দেয়া হবে না। আর এ বিষয়ে জানতে সময় দেওয়া হয়েছে 9 ডিসেম্বর পর্যন্ত। সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চে এই বিষয়ে শুনানি হয়েছে। ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পরিচালক থাকাবস্থায় 2,500 কোটি, পিপলস লিজিং থেকে 3,000 কোটি এবং রিলায়েন্স ফাইন্যান্স থেকে 2,500 কোটি টাকা আত্মসাতের অভিযোগ পিকে হালদারের বিরুদ্ধে। সেপ্টেম্বরে টাকা ফেরত ও জীবনের নিরাপত্তা পেলে দেশে ফেরার আবেদন করেন হাইকোর্টে। পরে সেই আবেদন নাকচ করে আদালত। এর আগে বিনিয়োগকারীদের আবেদনে পিকে হালদার সহ 20 জনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় আদালত। পরে আদালতকে দুদক জানায়, পিকে হালদারকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে। ইন্টারপোল গ্রেপ্তারি পরোয়ানা চাইলে বিচারিক আদালতে যায় তারা। রোববার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েস। তবে এর কপি এখনও দুদকের কাছে পৌঁছায়নি। গত 15/9/2020 তারিখে
আমরা বিজ্ঞ মহানগর স্পেশাল জাজ কোর্টে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করার জন্য একটি আবেদন করেছি। সে আবেদনের আদেশটা আমরা এখনো পাইনি। ডেপুটি অ্যাটর্নি জেনারেল AKM আমিনুদ্দিন জানান, গ্রেপ্তারি পরোয়ানা বিষয়ে 9 ডিসেম্বরের মধ্যে হাইকোর্টকে জানাতে হবে দুদককে। তো কোর্ট আজকে অসন্তোষ প্রকাশ করেছে যে 2.5 মাসেও কেন ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু হয়নি। দুদক যে মামলা দায়ের করেছে তার সম্পত্তির বিষয়ে সেই দুর্নীতির মামলাটাও তাকে কোর্টকে সাবমিট করতে বলা হয়েছে। গত বছর ক্যাসিনো কেলেঙ্কারির তদন্ত শুরু হলে PK হালদারের বিরুদ্ধে অর্থ পাচার ও আত্মসাতের অভিযোগ পায় দুদক। পরে 8 জানুয়ারি প্রায় 274 কোটি 91 লাখ টাকার সম্পত্তি অর্জনের অভিযোগে PK হালদারের বিরুদ্ধে মামলা করে তারা। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 7 বছর আগে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আতিকুল্লাহকে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলায় 7 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে এ রায় দেন ঢাকার 1 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে 2013 সালে হত্যা করা হয় আতিকুল্লাহকে। 7 বছর পর দ্রুত বিচার ট্রাইব্যুনালে শেষ হয় এই মামলার বিচার কাজ। রায় শুনতে আদালতে ভিড় করেন কোন্ডা ইউনিয়নের অনেক মানুষ। রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় 7 জনকে। তারা হলেন জাহাঙ্গীর, আহসানুল কবির ইমন, রফিকুল ইসলাম আমিন, শিহাব আহমেদ শিবু, তাজুল ইসলাম তানু ও আসিফ এবং গুলজার হোসেন। এদের মধ্যে কারাগারে থাকা জাহাঙ্গীর ও ইমনকে রায়ের সময় আদালতে হাজির করা হয়। বাকিরা পলাতক। পলাতকদের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং রাষ্ট্রপক্ষ এই মামলা রায়ে সন্তুষ্ট প্রকাশ করে। এবং আমি মনে করি যে রাষ্ট্রের যে কোনো একজন বীর মুক্তিযোদ্ধাকে হত্যা করা এবং তার ন্যায় বিচারটা আজকে খুব জরুরি ছিল এবং এলাকার আধিপত্য বিস্তারের জন্যে এবং চেয়ারম্যান হওয়ার প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আতিকুল্লাহ চেয়ারম্যানকে হত্যা করা হয়েছিল। এই মামলায় অপর আসামি শম্পা আক্তারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছেন বিচারক। আসামি পক্ষের আইনজীবীরা জানান, ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন আসামিরা, তাই উচ্চ আদালতে যাবেন তারা। একটা হত্যা মামলায় সন্দেহাতীতভাবে প্রমাণিত হইতে হয় সর্বোচ্চ সাজার জন্য। আমরা বলবো যে এইখানে এই মামলায় রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হওয়ার পরেও বিজ্ঞ আদালত আমাদের এই আসামিদেরকে সাজা দিয়েছেন বা ফাঁসি দিয়েছেন। আমরা মনে করি যে এই আসামিরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। রায় সন্তোষ জানান নিহত আতিকুল্লাহ স্বজনরা। পাশাপাশি রায় দ্রুত কার্যকর ও পলাতকদের গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন তারা। জোরালো দাবি, যেহেতু কোন্ডা ইউনিয়ন পরিষদের প্রত্যেকটা জনগণের আমি প্রতিনিধি, তাদের পক্ষ থেকে আমার জোরালো দাবি তাদের অতি সত্বর গ্রেফতারপূর্বক তাদের ফাঁসি কার্যকর করা হবে। এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় 2015 সালের 2 জুলাই। আর 21 সাক্ষীর মধ্যে সাক্ষী দিয়েছেন 11 জন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী 16 জানুয়ারি দেশের 61টি পৌরসভায় ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর বুধবার এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 20 ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই বাছাই 22 ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 29 ডিসেম্বর। তিনি আরও জানান, 61টি পৌরসভার মধ্যে 29টিতে ইভিএম এবং 32টিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেওয়া হবে। ভোট গ্রহণ করা হবে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোট গ্রহণের বিষয়ে নির্বাচন কমিশনে প্রাথমিক আলোচনা হয়েছে। ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে ভোট হতে পারে এই সিটি কর্পোরেশনে। মনোনয়নপত্র বাছাই 22 ডিসেম্বর 2020 মঙ্গলবার। প্রার্থিতা প্রত্যাহার 29 ডিসেম্বর 2020 মঙ্গলবার। ভোট গ্রহণ 16 জানুয়ারি 2021 শনিবার। রাজধানীর সিদ্ধেশ্বরীতে 31 বছর আগের সগীরা মোর্শেদ হত্যা মামলায় 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। সকালে ঢাকার মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েসের আদালতে এই অভিযোগ গঠন করা হয়। এই মামলার সাক্ষ্য নেওয়া শুরু হবে আগামী 11 জানুয়ারি। এর আগে কারাগার থেকে আসামিদের আদালতে হাজির করা হয়। আসামিরা হলেন নিহত সগীরা মোর্শেদের ভাসুর ডাক্তার হাসান আলী চৌধুরী, তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা, শ্যালক আনাস মাহমুদ ও মারুফ রেজা।
এর মধ্যে সায়েদাতুল মাহমুদার জামিন মঞ্জুর করেছে আদালত। 1989 সালে রাজধানীর সিদ্ধেশ্বরীতে দুর্বৃত্তের গুলিতে মারা যান সগিরা মোর্শেদ। সেদিনই রমনা থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন তার স্বামী সালাম চৌধুরী। দীর্ঘদিন পর চলতি বছরের 16 জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা। দুই কিডনি অপসারণে রোগীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত 4 চিকিৎসক এখনও গ্রেপ্তার হননি। মামলা হয়েছে 1 সপ্তাহ আগে, নিয়মিত অফিসও করছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বুধবার বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেটাও হলো মানবাধিকার কমিশনের তদন্ত দলের সঙ্গে বৈঠকের পর। একটি কিডনির সমস্যা নিয়ে 2018 সালে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন চলচ্চিত্র পরিচালক রফিক শিকদারের মা রওশন আরা। ইউরোলজি বিভাগের প্রধান হাবিবুর রহমান দুলালের নেতৃত্বে তার কিডনিটি অপসারণ করা হয়। এরপরও রওশন আরার শারীরিক অবস্থার অবনতি হলে মগবাজারের ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক জানান, অস্ত্রোপচারের সময় রওশন আরার 2টি কিডনি অপসারণ করা হয়েছে, অথচ বঙ্গবন্ধু মেডিকেল বুঝিয়ে দিয়েছে একটি। এরপর আবারও তাকে নিয়ে আসা হয় বিএসএমএমইউতে। অবশেষে সে বছরের 31 অক্টোবর হাসপাতালে মারা যান রওশন আরা। এরপর থেকেই মায়ের মৃত্যুর জন্য চিকিৎসকদের দায়ী করে আসছিলেন তার ছেলে। মৃত্যুর 2 বছর পর আসে ময়নাতদন্তের রিপোর্ট। শাহবাগ থানায় 27 নভেম্বর মামলা করেন নিহতের ছেলে রফিক শিকদার। মামলা দায়েরের পর বুধবার ঘটনা তদন্তে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে বৈঠক করে মানবাধিকার কমিশন। এ ঘটনায় সুষ্ঠু তদন্তে অভিযুক্ত 4 চিকিৎসককে বিচারের মুখোমুখি করার কথা জানায় তদন্ত দল। পোস্টমর্টম রিপোর্টেও তার বোথ কিডনিজ অ্যাবসেন্ট সার্জিক্যালি এই কথাটা লেখা আছে। তার মানে অপারেশনের আগে তার 2টো কিডনি ছিল এবং অপারেশনের পর তার 2টো কিডনি নেই। দুলাল সাহেব এবং ওই অপারেশনের সাথে সম্পৃক্ত সবাই এখানে কর্মরত আছেন এই মুহূর্তে। পরবর্তী ওই রওশন আরার ছেলেরা বাদী হয়ে যে মামলা করেছেন সেই মামলার কারণে ওনারা আজকে অনুপস্থিত অথবা পলাতক ওনারা, কিন্তু ওনারা এখানে ওই 2 বছর থেকেই কর্মরত আছেন মহামান্য হাইকোর্টের ওই শোকজ বা রুল জারির পরও। এখন হাসপাতাল কর্তৃপক্ষ বলছে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে নেওয়া হবে বিভাগীয় ব্যবস্থা। বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। আর সবচেয়ে বড় জিনিস, যখন একটা বিষয় কোর্টে চলে যাবে তখন কিন্তু কোর্টের সিদ্ধান্ত কিন্তু আমাদের জন্য পূর্ণাঙ্গভাবে পালনীয়। এখন কোর্টে বিচারাধীন আছে, ওখান থেকে যা কিছু হবে সে অনুযায়ী আমরা বাকি ব্যবস্থা করব। পুলিশ বলছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলছে এ মামলার তদন্ত কাজ। আসামি ধরার জন্য আমাদের যেসব কার্যক্রম চালাতে হয় সেটা আমরা পরিচালনা করছি। ইনশাল্লাহ আমরা অতি দ্রুত একটা পজিটিভ আউটপুট দিতে পারবো আশা করছি। এতদিন মামলা না নেয়া ও ময়নাতদন্তের রিপোর্ট দিতে দেরির কারণ জানতে শাহবাগ থানা ও ঢাকা মেডিকেলেও যাবে মানবাধিকার কমিশনের তদন্ত দল। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের বিষয়ে জানলেও এর সঙ্গে সম্পৃক্ত নয় জাতিসংঘ, এক বিবৃতিতে একথা বলছে সংস্থাটি। এদিকে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে জাতিসংঘের কারিগরি কমিটির মূল্যায়নের আগে কক্সবাজারের আশ্রয় শিবির থেকে রোহিঙ্গাদের সরানোর পক্ষে নয় তারা। স্বেচ্ছায় রোহিঙ্গা স্থানান্তর নিশ্চিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এই 2 সংস্থা। সপ্তাহের শেষ নাগাদ ভাসানচরে যাচ্ছে রোহিঙ্গাদের প্রথম দল। এর ঠিক আগ মুহূর্তে এ বিষয়ে বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে জাতিসংঘ। বুধবার সংস্থাটি বলেছে, ভাসানচরে রোহিঙ্গাদের নেয়ার যে পরিকল্পনা সরকার চূড়ান্ত করেছে তার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই জাতিসংঘের। বিবৃতিতে আরও বলা হয়েছে, রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের আগে সার্বিক সুরক্ষা বিষয় কারিগরি মূল্যায়ন করতে বারবার আহ্বান জানানো হয়েছে। সরকারের অনুমতি পেলে জাতিসংঘ এই নিরপেক্ষ মূল্যায়নে এখনও প্রস্তুত আছে। এদিকে সকালে রাজধানীর এক হোটেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন টিকআপ টক অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের 6 রাষ্ট্রদূত জানান, জাতিসংঘের মতো তারাও ভাসানচরে রোহিঙ্গাদের স্বেচ্ছায় স্থানান্তর দেখতে চান। আমরা রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর বিষয়ে জাতিসংঘের কারিগরি দল যে রিপোর্ট দেবে সেটির জন্য অপেক্ষা করছি। তবে এই মূল্যায়নের আগে রোহিঙ্গাদের সরানোর যে পরিকল্পনা নেওয়া হয়েছে তা আগেভাগে নেওয়া সিদ্ধান্ত। এ প্রক্রিয়াটি অবশ্যই নিরাপদ ও স্বেচ্ছায় হতে হবে।
ইইউর এই প্রতিনিধিরা জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনে তাদের দেশ নিজ নিজ জায়গা থেকে কাজ করে যাচ্ছে। তবে এই সমস্যার সমাধানে একক ভূমিকা রাখলে হবে না, সবাইকেই এগিয়ে আসতে হবে। রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ শুরু করতে আমরা কাজ করছি। মিয়ানমারের নির্বাচনের পর কি হয় সেটা আমরা দেখছি। শুধু ইউরোপীয় ইউনিয়নের একক ভূমিকা নিয়ে প্রশ্ন তুললে হবে না, পুরো বিশ্ব কি করছে সেটাও দেখতে হবে। চীন, ভারত, আসিয়ানকেও ভূমিকা রাখতে হবে। অভিবাসন সংকট প্রসঙ্গে রাষ্ট্রদূতরা জানান, করোনা পরিস্থিতির কারণে গোটা বিশ্ব এখন ভিন্ন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। পশ্চিমা বিশ্ব অভিবাসনের পক্ষে, তবে তা হতে হবে বৈধ ও নিরাপদ। তারা জানান, ঝুঁকিপূর্ণ অবৈধ অভিবাসনের রুটগুলো চিহ্নিত করতে এবং সেগুলো বন্ধে কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের নকশায় ত্রুটির সমাধান হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ফরিদপুরের ভাঙ্গায় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের স্লিপার তৈরির কারখানা উদ্বোধন শেষে কথা জানান তিনি। মন্ত্রী বলেন, প্রয়োজনে পদ্মা সেতুর দুটি পিলার ভেঙে সড়ক পথের সঙ্গে সমন্বয় করা হবে। পদ্মা সেতু উদ্বোধনের সময় সড়কে যান চলাচলের পাশাপাশি ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত ট্রেন চলাচলের আশাবাদও জানিয়েছেন রেলমন্ত্রী। তিনি জানান, রেল প্রকল্পের পরিকল্পনায় কোনো ঘাটতি নেই। 2024 সাল নাগাদ রেল চলাচল সম্পূর্ণ শুরু করা সম্ভব হবে বলেও জানান তিনি। পরে সিআরইসির তত্ত্বাবধানে চালু হওয়া স্লিপার কারখানা ঘুরে দেখেন মন্ত্রী। দিনে 500 স্লিপার তৈরিতে সক্ষম আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এই কারখানায় মোট 3,70,000 স্লিপার তৈরি করা হবে। কাজের যে অগ্রগতি, তাতে আমার কাছে মনে হয়েছে যে আমাদের যে টার্গেট আগামী আরও এই অর্থাৎ আমাদের শুকনা মৌসুমে যে 6 মাস, এই 6 মাসে আমরা একটা উল্লেখযোগ্য পরিমাণে আমরা অগ্রগতি দেখতে চেয়েছি এবং সেটির যে গত 1.5 মাস 2 মাসে আমার মনে হয় যে সেই পথে তারা এগোচ্ছে। ইলেকট্রিক গাড়ি তৈরিতে বিনিয়োগকারীদের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বুধবার PRI এর অনলাইন সেমিনারে তিনি এই আশ্বাস দেন। দেশে এমন গাড়ি প্রস্তুত ও ব্যবসার ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি। এ সময় গাড়ি আমদানিতে শুল্কের পরিমাণ যৌক্তিক করার সুপারিশ করেন সংশ্লিষ্টরা। দেশে প্রতি 1000 জনের মধ্যে 3 জনের গাড়ি আছে, যেখানে মালয়েশিয়ায় প্রতি 1000-900, মিয়ানমারে 100-র বেশি এবং ভিয়েতনামে 30 জনের গাড়ি আছে। মূলত আমদানিতে উচ্চ শুল্কের কারণে অন্যান্য দেশের তুলনায় গাড়ি ব্যবহারে বাংলাদেশ পিছিয়ে। গাড়ির বাজারের সমস্যা ও সম্ভাবনা নিয়ে পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI এর অনলাইন সেমিনারে বলা হয়, 2017-18 অর্থ বছরে 23,000 গাড়ি আমদানি হলেও 2019-20 অর্থ বছরে তা নেমে আসে 4,700-তে। উচ্চ শুল্কের কারণে মধ্যবিত্তরা গাড়ি কিনতে পারছেন না। গাড়ি আমদানিতে বর্তমানে 128 থেকে 827 ভাগ পর্যন্ত শুল্ক দিতে হয়। পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে তুলনা করে গাড়ি আমদানিতে শুল্কের পরিমাণ নির্ধারণ করা উচিত। এতে করে গাড়ি আমদানির সংখ্যা বাড়লে সরকারের রাজস্ব আয় বাড়বে, একই সঙ্গে ব্যবহারকারীরাও এর সুবিধা পাবেন। সেমিনারে জানানো হয়, পরিবেশ দূষণ রোধে 2040 সালের মধ্যে জ্বালানি তেল চালিত গাড়ি তৈরি বন্ধ করে ইলেকট্রিক গাড়ি প্রস্তুত করবে উন্নত বিশ্ব, যা বাংলাদেশের বাজারের জন্য সুযোগ উল্লেখ করে উৎপাদনকারীদের সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। তুমি ইলেকট্রিকটা নিয়ে আসো, কি চাও তুমি আমাকে বলো, আমি তোমাকে দিব ইলেকট্রিক। তুমি ইউ সেট আপ এন ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং গাড়ি, আমার তোমাকে দরকার হলে আই উইল গো টু অনারেবল প্রাইম মিনিস্টার, আমি তোমাকে জমিন ফ্রি অফ কস্ট দিব। বাট দ্যাটস দ্য টেকনোলজি উই নিড টু bring this thing. That's the advantage which we will have over the region. বর্তমানে দেশে আমদানি করা গাড়ির 70 ভাগই রিকন্ডিশন, নতুন 30 ভাগ। গাড়ি ব্যবহার বাড়ানোর জন্য ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের পরামর্শ দেন আলোচকরা। সাদ্দাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী জুন মাসের মধ্যে 10,000 ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস বা EFD মেশিন বিতরণ করা হবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট আয়োজিত EFD SDC ব্যবহার নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের নিরীক্ষা ও গোয়েন্দা বিভাগের সদস্য জাকিয়া সুলতানা জানান, রাজস্ব আদায় প্রক্রিয়া সহজ করতে সরকার 25টি পণ্য ও সেবায় EFD ব্যবহার বাধ্যতামূলক করেছে। প্রাথমিক পর্যায়ে ভ্যাট মেশিনের পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে। ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের
কমিশনার SM হুমায়ুন কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জুয়েলার্স সমিতির সভাপতি দিলীপ কুমার আগরওয়াল। অবশেষে জয়ের মুখ দেখল বেক্সিমকো ঢাকা। প্রথম 3 ম্যাচ হারের পর টেবিলের তলানিতে থাকা দলটি ফরচুন বরিশালকে হারিয়ে লড়াইয়ে ফিরল। প্রথমে ব্যাট করে 108 রানের মামুলি সংগ্রহ দাঁড় করায় তামিমের বরিশাল। জবাবে ইয়াসির আলী ও মুশফিকের দায়িত্বশীল ব্যাটিংয়ে 7 উইকেটে জয় তুলে নেয় ঢাকা। ভাগ্যের সন্ধানে ছকে ওলট পালট, ভালো শুরু তবু অধরা ফরচুন বরিশালের। মিরাজের জায়গায় ওপেনিংয়ে এসে 9 রান সাইফের। আস্থার জায়গা থেকে সরে এসে প্রথম বলে বিদায় পারভেজ ইমনের। রানের সন্ধানে সংগ্রাম অব্যাহত আফিফের। 28 রানে নেই 3 টপ অর্ডার, বাকিরাও টালমাটাল। বল হাতে দুর্দান্ত রবি শফিকুলরা। উন্মত্ত কীর্তন খোলা ত্রাস তখন বরিশাল বন্দরে। তামিমের ব্যাটের রান ছিল সেই ভরসাও এই যাত্রা 31 রানের বেশি দিল না। যদিও এরই মধ্যে প্রথম বাংলাদেশি হিসেবে টি-20তে 6000 রানের মালিক হন তামিম। 212 ইনিংসে এই রান ওয়ানডে অধিনায়কের। তবে বিসিবি প্রেসিডেন্ট কাপ হিরো ইরফান শুক্কুর টি-20তে ম্লান। আর ওপেনিংয়ে প্রমোশন কাজ না করায় লোয়ার মিডল অর্ডারে ফিরেও মিরাজের নড়বড়ে ব্যাটিং। তৌহিদ হৃদয়ের বিদায়ের পর ধরবে হাল। অবশিষ্ট থাকলো না এমন কোনো নজওয়ানা। বৃত্তের বাইরে ভাববেন কি, তামিমদের তখন অস্তিত্বের লড়াই। 108 রান আর যাই হোক জয়ের নিশ্চয়তা দেয় না। তারপরও ঢাকার নড়বড়ে শুরু। নাইম রবির উদ্বোধনী জুটি ভাঙে দুর্ভাগ্যজনকভাবে। টপ অর্ডারের নিষ্প্রভতা সামলাতে এবার নিজেকেই 3-এ প্রমোট করলেন অধিনায়ক মুশফিক। ছোট টার্গেটে কি দরকার অহেতুক ঝুঁকির? ক্যাপ্টেন মুশির বার্তা মনোপুত হয়নি বাকিদের। তবে ছোট তামিম ও ইয়াসিরের আক্রমণাত্মক ব্যাটিংয়ে আখেরে লাভ হয়েছে দলেরই। 7 বল হাতে রেখে অনায়াস জয়। শেষ দিকে অহেতুক যেতে হয়নি রোমাঞ্চের মধ্য দিয়ে। 3 ম্যাচ হারের পর অবশেষে মেলানো গেছে কম্বিনেশন সংক্রান্ত পাজল। 7 উইকেটের জয়। ফরচুন বরিশালের দেয়া ভাগ্য সাথে নিয়ে এবার লড়াইয়ে ফেরার পালা ঢাকা। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাতারে করোনা টেস্টে নেগেটিভ এলেই 4 ডিসেম্বরে ম্যাচে ডাক আউটে থাকতে পারবেন হেড কোচ জেমিরে। কাতার ফুটবল ফেডারেশনের সাথে সেভাবেই আলোচনা সেরে রেখেছে বাফুফে। এদিকে সভাপতি কাজী সালাউদ্দিন করোনা আক্রান্ত হওয়ায় আপাতত দেশটির সাথে দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদন হচ্ছে না। আগামী বছর সুবিধাজনক সময়ে দুই ফেডারেশন বসে ফুটবলের উন্নয়নে আলোচনা চালাবে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক। কাতারের এগেনস্টে জেবি হেড কোচ নাই, ইট উইল হ্যাভ এ লট অফ ইম্প্যাক্ট। এটা হলো আমার পার্সোনাল ওপিনিয়ন। বাফুফের সভাপতির কথা স্পষ্ট, ডাগআউটে জেমি থাকা মানেই অনুপ্রেরণা, ফুটবলারদের বাড়তি সাহস। মাঠে জামালদের সাথে জেমির উপস্থিতি যেন অদৃশ্য 12 ম্যান। কাতার ম্যাচের আগে হেড কোচকে পাওয়া নিয়ে শঙ্কা কেটেছে। শিষ্যদের ডেরায় পৌঁছেছেন লাল সবুজ মাস্টারমাইন্ড। কিন্তু 4 ডিসেম্বরের ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন তো? কাতার ফুটবল ফেডারেশনের সাথে আলোচনায় ইতিবাচক বাফুফে। দেশ থেকে করোনার নেগেটিভ হয়ে যাওয়াটাই এক্ষেত্রে যথেষ্ট নয়। কাতারে নেমে হওয়া পরীক্ষার ফল মিলবে 3 ডিসেম্বর। তার উপরই ডাগআউটে থাকা না থাকা। তার রেজাল্টটা যদি নেগেটিভ আসে, অফকোর্স সে দলের সাথে জয়েন করতে পারবে, মাঠের সাইড বেঞ্চে যেতে পারবে। বাট যদি সেই রেজাল্টটা ফেভারেবল না হয়, আমাদেরকে কিন্তু আসলে কিছুই করা থাকবে না। সো সেক্ষেত্রে হয়তোবা সবচেয়ে বড় অনুপ্রেরণা হতে পারে যদি জেমি দলের সাথে সাইড বেঞ্চে খেলার সময় মাঠে যেতে না পারে, থাকতে না পারে, ডাগআউটে থাকতে না পারে। অ্যাটলিস্ট জেমি একই হোটেলে খেলোয়াড়দের সাথে রয়েছে, সে খেলোয়াড়দের সাথে ইন্টারকমে বা অন্যান্য অনেক উপায়ে কথা বলতে পারবে। কাতার ফ্লাইটে জেমি উঠতে পারলেও সেই করোনায় আক্রান্ত হয়ে মিস করেছেন কাজী সালাউদ্দিন। বাফুফের সাথে সেদেশের ফুটবল ফেডারেশনের দ্বিপাক্ষিক নানা চুক্তির সম্ভাবনা ছিল। বিশ্বকাপ আয়োজক দেশটির সাথে সম্পর্কটা এক ধাপ এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছিল। তবে আশা ছাড়ছে না বাফুফে। আমাদের দলগুলোকে সেখানে গিয়ে কাতারের যে এরকম উন্নত মানের একাডেমি রয়েছে, অ্যাসপায়ার একাডেমি, অল রিনাউন্ড, অল রিকগনাইজ, সেই একাডেমিতে আমাদের দলগুলো গিয়ে, আমাদের বয়সভিত্তিক পুরুষ এবং নারী দলগুলো সেখানে গিয়ে বা সময় আমাদের জাতীয় দলও যদি সেখানে যায়, সেখানে গিয়ে ট্রেনিং করা, সেখানকার দলগুলোর সাথে প্র্যাকটিস ম্যাচ খেলা, এইগুলোর ব্যাপারে আমাদের আসলে বেশি নজর থাকবে এবং আশা করি সেই বিষয়গুলোতে আমরা কাতারের সাথে সেই বিষয়গুলো চুক্তি স্বাক্ষর করে সময় অনুযায়ী সেগুলো আমরা বাস্তবায়নে সক্ষম হব।
এদিকে মধ্য ডিসেম্বরে আন্তর্জাতিক ম্যাচের আয়োজন থেকে সরে এসেছে বাফুফে। ফেডারেশন কাপ দিয়ে 19 ডিসেম্বর শুরু করতে চায় ঘরোয়া ফুটবল। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।